পুলিশ গুলি চালায় এবং সৌমেন্দ্র সূত্রধর মারা যায়। কৃষক আন্দোলনে 13 জন কৃষক মারা যায়। এক বিএমপি, বিহার মিলিটারি পুলিশ একটি সংগঠন ছিল আমাদের রাজ্যে পুলিশের, পড়ে যান পাকিস্তানে। এই মানুষগুলি বামপন্থায় বিশ্বাস করে কংগ্রেস সরকার ব্যাপারটা সেভাবে ঠিক মেনে নিতে পারে। নমস্কার, ছাত্র সংলাপের নতুন সংখ্যায় আজকে আমাদের সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক তাপস দেবনাথ মহোদয়। নমস্কার। তাপসদা, মূলত আজকের এই ছাত্র সংলাপের সংখ্যা আমরা কথা বলতে চাইছি 1968 সালে কমলপুরের যে খাদ্য আন্দোলনের শহীদ সৌমেন্দ্র সূত্রধর, ওনাকে নিয়ে। আজকে যেহেতু 17ই এপ্রিল সৌমেন্দ্র সূত্রধরের আজকে শহীদান দিবস আমরা পালন করছি, তো সেই উপলক্ষে আমরা জানতে চাইব আপনার কাছ থেকে যে সেই সময়ের যে খাদ্য আন্দোলন 1960-এর দশকের একদম শেষের দিকে, তো সেই খাদ্য আন্দোলনটা মূলত যে হয়েছিল তার সেই সময়ের যে রাজনৈতিক পরিস্থিতি বলতে পারেন, সামাজিক পরিস্থিতি বলতে পারেন, সেটা কি ছিল সেটার ব্যাপারে একটু জানতে চাইবো প্রথম। সৌমেন্দ্র সূত্রধর যখন শহীদ হন কমলপুর শহরে টিআরটিসির সামনে, ওইখানে ছাত্ররা খাদ্য আন্দোলন হলেও মূল দাবি ছিল ছাত্রদের। কি দাবি? বই খাতা দিতে হবে, কেরোসিন দিতে হবে পড়াশোনার জন্য, চিনির ব্যবস্থা করতে হবে। একেবারেই ছোট ছোট দাবি নিয়ে তারা মিছিল করে গেছিলেন কমলপুর শহরে। এসডিএম অফিস ঘেরাও করবেন। তখন এসডিএম ছিলেন না, এসডিও ছিল অফিসের নাম। পরবর্তী সময়ে এই যে স্কুলগুলি, সেখান থেকে বিভিন্ন স্কুলে ছাত্ররা যায়। সৌমেন ছিলেন হরচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র, নবম শ্রেণীর ছাত্র। সেখান থেকে তারা মিছিল করে যান, মিছিল করে, কিন্তু হঠাৎ করে এই পুলিশ গুলি চালায় এবং সৌমেন্দ্র সূত্রধর মারা যায়। এটা খাদ্য আন্দোলনে ত্রিপুরা রাজ্যের প্রথম শহীদ। এখন প্রশ্ন আসতেই পারে, হঠাৎ করে গুলি চালানোর মতো কেমন পরিস্থিতি হলো? আমাদের দেখতে হবে 1947 সালে যখন ভারত স্বাধীন হয়, তখন ভারতের একটা বড় অংশ, মানে যারা রাজন্য এলাকায় ছিল, 500 উপরে রাজ্য, তারা কিন্তু তখনও সবাই ভারতবর্ষে যোগদান করেনি। ত্রিপুরাও তার 2 বছর পরে যোগদান করেছে। এই সময়ে ভারত ভাগের ফলে ত্রিপুরার যে ভৌগোলিক এরিয়া ছিল, যা ব্রিটিশ এরিয়ার মধ্যে ছিল, চাকলা রসুনাবাদ, যার মধ্যে বাঙালিরা বেশি ছিলেন, সেই অংশের মানুষ পড়ে যান পাকিস্তানে। স্বাভাবিকভাবে এই সময়ে কিছু মানুষ আসতে শুরু করে এখানে। তাদের পুনর্বাসনের প্রশ্ন, তাদের আসার বিরোধিতা, তাদের থাকা ইত্যাদি নানা প্রশ্ন, উদ্বাস্তু, পুনর্বাসন ইত্যাদি নানা রকম মুভমেন্ট হচ্ছিল। আর 40-এর দশক থেকেই ত্রিপুরাতে খাদ্যের অভাব দেখা যাচ্ছিল। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে রাজা ছিলেন ইংরেজদের পক্ষে। স্বাভাবিকভাবে এখানকার সেনাবাহিনী, এখানকার যুবকদের কাছ থেকে করা, তারপর রিয়াং বিদ্রোহ হয়েছিল, এই প্রচন্ড ট্যাক্স কালেকশন হয়েছিল, তার বিরোধিতা করতে গিয়ে রিয়াং বিদ্রোহ হয়, প্রচুর মানুষ মারা যায়, প্রচুর মানুষ গ্রেপ্তার হয়। কিন্তু এই যে একটা চলছিল, কি বলে, খরা পরিস্থিতি, দুর্ভিক্ষ পরিস্থিতি, সেটা 42-43 সালে যেমন হয়েছে, 46, 47, 48 সালে হয়েছে। এবং এই 48 সালে মনে রাখতে হবে যে গোলাঘাটিতে কৃষক আন্দোলন হয়, সেই কৃষক আন্দোলনে 13 জন কৃষক মারা যায়, 100 জনের বেশি আহত হয়। সেটা রাজার পুলিশ বাহিনী, মিলিটারি বাহিনী সেটা করেছিল। 1949-এর 15 অক্টোবর ত্রিপুরা ভারতের সঙ্গে যোগ দেয়। এর আগে ভারত সরকারের পুলিশ বা ইত্যাদি অফিসার্স কাজ করত, কিন্তু সরাসরি যোগ দেয় 49-এর 15 অক্টোবর। তারপর থেকে ইলেকশন হয়েছে, বিধানসভা নির্বাচন হয়েছে, লোকসভা, তখন বিধানসভা ছিল না, বিধানসভা নয়, তখন লোকসভা নির্বাচন হয়েছে। লোকসভায় বামপন্থীরা 2টি সিটে জয়লাভ করেছে। এমনকি রাজ্যসভার একটি আসনের জন্যও যে ভোট হয়, যেটা ইলেকটোরাল কলেজ বলে, 30 আসনের, সেই আসনের ভোটেও বামপন্থীরা জয়লাভ করে, যার ফলে 3টে সাংসদ আসনেই
বামপন্থীরা পেয়ে যায়। তো স্বাভাবিকভাবে ত্রিপুরার যে মানুষ, এই মানুষগুলি বামপন্থায় বিশ্বাস করে, কংগ্রেস সরকার ব্যাপারটা সেভাবে ঠিক মেনে নিতে পারে। তাই এখানকার মানুষের জন্য সাহায্যের যে ব্যাপারগুলি, সেইগুলি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কম কম করে আসছিল। ঠিক এই সময়ে 1956-57 এই সময়গুলিতে কর্মচারীদের বিশাল বিশাল আন্দোলন গড়ে উঠছে, কারণ তারা মানে ডিএ পাচ্ছে না, তারা তাদের অন্যান্য যে সুযোগ সুবিধা পাচ্ছে না, বেতন একেবারেই কম পাচ্ছে। এইরকম একটা পরিস্থিতি শুরু হয়েছে। সেই পরিস্থিতি, তারপর হচ্ছে উদ্বাস্তু, সেই উদ্বাস্তুদের যে আন্দোলন, সে আন্দোলন করতে গিয়ে উদ্বাস্তুরা লড়াই করছে, তাদের পুনর্বাসন চাইছে। সবচেয়ে বড় বিষয় বন। আমাদের রাজ্যের 60% জমি বনভূমি, এছাড়া বনভূমির বাইরে আরো প্রায় 10% জমি প্রস্তাবিত বনভূমি, যার ফলে এই বনের মধ্যে যখন মানুষ যেত তাদের উপর আক্রমণ করত পুলিশ, ফরেস্টার, এরকম। আমাদের ওই সময়ে একটি চালু শব্দ ছিল বনদস্যু, মানে যিনি বনকর্তা ছিলেন তার নাম ছিল বনদস্যু। মানে এত অত্যাচার হতো। 1966-এ বিলোনিয়ার মতাইতে একটি মুভমেন্ট হয়। সেখানে ওরা বলেছে, না আমরা বনের ফসল আমরা কাটবো, জুম চাষ করব, আমরা তোমার কথা মানবো না। ওরা বলছে জুম চাষ করতে পারবে না, বনের কোনো সম্পদ নিতে পারবে না, নিলে ট্যাক্স দিতে হবে। কিন্তু মানুষ এটা মানেনি। না মেলে মতাই বলে একটা জায়গা আছে বিলোনিয়া মহকুমার, সেই মতাইতে মুভমেন্ট করে। সেই মুভমেন্টে বিএমপি, বিহার মিলিটারি পুলিশ, একটি সংগঠন ছিল আমাদের রাজ্যে পুলিশের, সেই সংগঠনে তারা মানে আধা সামরিক বাহিনী, তারা গুলি চালায়। তাতে মোহিনী ত্রিপুরা মারা যান। তখন সারা রাজ্যে এই বনের জুলুমের বিরুদ্ধে মুভমেন্ট আরো তীব্র হয়, লংতরায় পাহাড়ে তীব্র হয়। আপনারা যদি পড়ে থাকেন, আমার ধারণা পড়েছেন আপনারা, বিমল সিং এর লংতরাই উপন্যাস, এই লংতরাই উপন্যাস পুরাটাই পেয়ে যাবেন আপনি এই যে জুমের বিরুদ্ধে মানুষের লড়াই, ট্রাইবেল মানুষের যে লড়াই, সেই লড়াইয়ের ইতিহাস এর মধ্যে আছে। তো এই যে সময়টা চললো, এই সময়টা চললো, তারপর 60 সাল, এটা 66 এর কথা বললাম না, তার আগে 1960 সালে 60s এই ইয়ের আন্দোলন চলছিল পুনর্বাসনের জন্য। এই আমাদের এই মধুপুর, বিশালগড়, এইসব এলাকার মানুষ, তখন এই মহকুমাটা ছিল সদর মহকুমার আন্ডারে, তারা এসে এখানে ডেপুটেশন দিয়েছে যে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করো, কিন্তু ব্যবস্থা হচ্ছে না। আর একেবারে প্রত্যন্ত ট্রাইবেল এলাকায় কিছু কিছু মানুষ, মানে বাঙালি যারা এসেছিল পাকিস্তান থেকে, তাদেরকে পুনর্বাসন দিচ্ছিল ট্রাইবেল পকেটগুলির ভেতরে। তার মানে এককভাবে যে ট্রাইবেল এলাকা আছে, সেই এলাকার মধ্যে বাঙালি বসতি করে দেওয়ার ফলে তাদের যে একক এলাকা, এটা বিচ্ছিন্ন হয়ে যায়। যারা বিচ্ছিন্ন হয়ে যায়, এরকম হচ্ছিল। এই জন্য বেশ কিছু মুভমেন্ট তৈরি হচ্ছে। তখন বামপন্থীরা দুটো মুভমেন্ট একসাথে চালায়। এক, ট্রাইবেল এলাকায় অন্যদের বসতি দেওয়া যাবে না। দুই, যারা উদ্বাস্তু আছে তাদের প্লেন ল্যান্ডে পুনর্বাসন দিতে হবে। কিন্তু কংগ্রেস সরকার তা মানছিল না। মুভমেন্ট হচ্ছিল, সেই মুভমেন্টের ফলে দেখা গেছে 1960 সালে এই আগরতলা শহরের দুর্গাবাড়ি যেটা আছে, এখানে অনশন আন্দোলন শুরু করেন উদ্বাস্তুরা, বামপন্থীদের উদ্যোগে আন্দোলন হয়। সেই অনশনে রাত 11টা নাগাদ 1966 সালে নভেম্বর মাসে সেখানে আক্রমণটা হয়। সেই আক্রমণে 66 বলছি আমি, এটা 66 হবে না, এটা 60 হবে। 60 সালের 19 মে, 18 মে আন্দোলন শুরু হয়। 18 মে রাত্র 11টার পরে সিআরপিএফ লাঠিচার্জ করে, 40 জনের মতো আহত হয়। তাতে বিশ্বম্বর নমদাস বলে একজন ছিলেন, তার বাড়ি ছিল মধুপুর, তিনি মারা যান 19 তারিখ। এই এখনকার যেটা আইজিএম, তখন সেটা বিএম হাসপাতাল ছিল, তাতে তিনি মারা যান। তারপর 66-এ মোহিনী ত্রিপুরার কথা বললাম। তারপর 66-এ আগরতলা শহরে একটি মুভমেন্ট হয়, ছাত্রদের সিনেমার টিকিট ব্ল্যাক করা নিয়ে গন্ডগোল। সেই গন্ডগোলের বেসিসে ছাত্ররা, এমনিতেই সারা রাজ্যে নানা রকম আন্দোলনের ফলে ছাত্ররা ক্ষিপ্ত ছিল সরকারের প্রতি,
এখানে সিনেমার টিকিট নিয়ে যখন পুলিশ মারধর করে ছাত্রদের, তার প্রতিবাদে ছাত্ররা পরের দিন মিছিল ডাক দেয়, এখানকার মুখ্যমন্ত্রীকে তুলে নিয়ে যায়। পুলিশ মুখ্যমন্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রথমে গুলি চালায়, টিয়ার গ্যাস চালায়, চালিয়ে ওদেরকে ছিন্ন ভিন্ন করে। তারপর যখন মোটামুটি শান্ত হয়ে গেছে, তখন মিলিটারি মানে পুলিশ মিলিটারি এসে এইখানে এই প্যারাডাইস চৌমুহনীতে গুলি চালায়। তাতে একটি ছাত্র দিলীপ, খুবই ছোট 5-6 বছরের ছেলে, এইখানকার প্যারাডাইস চৌমুহনীতে আগে একটা ইয়ে ছিল, কাঠের মিল ছিল, কাঠের মিলের কাছে এই যে ছেলেটি দিলীপ, সে একটা পুলিশ কর্মীর ছেলে। বাইরে কি গন্ডগোল হচ্ছে আওয়াজ শুনছে, সে এসে দেখতে গেল, গিয়ে হঠাৎ করে গুলি গিয়ে তার বুকে লাগলো, মারা গেল। এখান দিয়ে খবর পেয়ে ছুটে এলেন এরা, এই উমাকান্ত স্কুলের ছাত্র অরবিন্দ দত্ত চৌধুরী। হ্যাঁ, অরবিন্দ দত্ত চৌধুরী তখন ছিলেন উমাকান্ত স্কুলের ক্রিকেট ক্যাপ্টেন, ক্রিকেট দলের ক্যাপ্টেন, 11-এর ছাত্র। তারা ছুটে আসেন এখানে। ওরা আসতেই ওদের উপরে গুলি চালায়। সেই গুলি চালানোর পর তাকে ভ্যানের উপর রেখে দেয়। দীর্ঘ সময় বডিটা ভ্যানের উপর ছিল, রক্তক্ষরণ হয়েছে। সময় মতো জিবি হাসপাতাল নিলে বাঁচানো যেত। ডাক্তার রতিন দত্ত ছিলেন। রতিন দত্ত বলছেন যে আর কিছুক্ষণ আগে এলে বাঁচানো যেত, এখন আমি চেষ্টা করছি, কিন্তু আমরা ব্লাডের ব্যবস্থা করতে হবে। তখন ব্লাড দেওয়ার মতো পজিশন, ব্লাড রাখা, ব্লাড ব্যাংক এগুলো ছিলই না, সবই কারণে। এখন এই মিলিটারি যখন পুলিশ যখন দিক দিয়ে যাচ্ছে, তারা এই বিশ্বকর্মা গ্লাস সাপ্লাই বলে একটা দোকান আছে, এটা এখনো আছে। সেই সাপ্লাই দোকানের একটি 11-12 বছরের ছেলে তরুণ দাস, সে ওই গন্ডগোল থেমেছে কিনা দেখার জন্য দরজা খুলে একটু তাকিয়েছিল, গুলি করে দিয়েছে, সেও মারা যায়। এই 3 ছাত্রকে নিয়ে তারপর সারা রাজ্যে মুভমেন্ট তৈরি হয়। এটা অনেকেই ছাত্র আন্দোলন, এটা খাদ্য আন্দোলনের শহীদ বলে করা হলেও সেটা ছিল 1966 সালের 29 আগস্ট। সেটা হলেও এটা ছিল মাত্র সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে। সেই ঘটনা, সেখানে কংগ্রেস সরকার ছিল, গুলি চালিয়েছে, সবই করেছে, কিন্তু সেখানে মুখ্যমন্ত্রীকে তুলে নিয়ে গেছে। মানে মুভমেন্টটাকে বুঝতে হবে, মুভমেন্টটা কতটা হিট হলে, এবং সেই মুভমেন্টে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা এখনো বেঁচে আছেন কয়েকজন। আগরতলা শহরে আছেন এমবিবি কলেজের ছাত্র, এমবিবি কলেজের জিএস, সেই ছাত্ররা, উমেন্স কলেজের ছাত্রীরা, এই তুলসীবতীর ছাত্ররা, উমাকান্ত ছাত্ররা, ও তুলসীবতীর ছাত্রী, উমাকান্ত ছাত্র, সবাই এসে মুভমেন্টটা করেছে। আর তখন তাহলে কি আন্দোলনগুলি চলছিল? খাদ্যের দাবিতে নানা রকম আন্দোলন চলছিল, উদ্বাস্তু আন্দোলন চলছিল, বনের জুলুমের বিরুদ্ধে আন্দোলন চলছিল, আর চলছিল ছাত্রদের বই, খাতা, কেরোসিন ইত্যাদির দাবিতে আন্দোলন। আর কর্মচারীদের আন্দোলন ছিল তাদের বেতন বৃদ্ধি, তাদের কর্মী ডিএ ইত্যাদি। এবং উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় আন্দোলন তখন চলছিল ডাক কর্মচারীদের। এই ডাক কর্মচারীরা তখন আন্দোলন তৈরি করে, এদের ছাঁটাই হয়, তার বিরুদ্ধে আন্দোলন চলছে। মানে বলা যায় একটা অগ্নিগর্ভ পরিস্থিতি, সেই অবস্থা চলছিল। এমন পরিস্থিতিতে ছাত্ররা বিভিন্ন জায়গায় এরকম ছোট ছোট দাবি নিয়ে আন্দোলন করছে। এই একটি আন্দোলন ছিল কমলপুরে, যেটা হলো মানে খাদ্য আন্দোলন, সেটা 68 নয়, তার আগে এমন একটা ছোট আন্দোলন ছিল উদয়পুরে। কি আন্দোলন? না, উদয়পুরে যে আন্দোলনটা হচ্ছিল সেটা হচ্ছে ছাত্ররা, আর চলছিল কালোবাজারি। মালিকরা প্রচুর চাল স্টক করে রাখতো, চিনি স্টক করে রাখতো, রেশন শপে তো নেই, রেশন শপ তখনও নেই বলা যায়। এখন এগুলি মালিকরা নিয়ে রাখছে, তাহলে কিভাবে চলবে? উদয়পুরে ছাত্ররা মুভমেন্ট করে, অন্যান্য মানুষকেও সঙ্গে নিয়ে মুভমেন্ট করে এই কালোবাজারির বিরুদ্ধে তারা জিনিসপত্র জমায়েত করতে শুরু করলো, অভিযান করছে, কেরোসিন, চিনি, চাল এনে জমায়েত করছে, উদয়পুর শহরের একটা ধর্মশালার মধ্যে রাখছে। তারপরে কম দামে, মানে মিনিমাম যে রেট, এই রেটে দিচ্ছে, মানুষকে মাইকিং করে দিচ্ছে, এরকম দিচ্ছে, এসব চলছে। এতে কালোবাজারি যারা, সরকার কিছু বলছে না, সরকার চুপচাপ থাকছে।
কালোবাজারি যারা করছে তারা আতঙ্কিত হয়ে যায়। তারা যেহেতু আতঙ্কিত হয়ে যায়, তারা কি করবে? তখন তারা সব লুকিয়ে রাখছে যেখানে যেখানে পাচ্ছে। এবার যা তৈরি হলো, এই যে জিনিসটা, এটা নিয়ে বিলি করা হলো মানুষের মধ্যে। এটা যখন বিলি শেষ, কালোবাজারি যারা করতো তারা দোকানে সমস্ত মাল আউট করে দিল, কোনো মালপত্রই আর দোকানে নাই। তখন তখন কোনো মালপত্র আর দোকানে নাই। এই অবস্থা যখন চলছে, তখন তো ছাত্রদেরকে দোষ দিচ্ছে যে ছাত্ররা যদি এই মুভমেন্ট না করতো তাহলে আমরা মালপত্র পেতাম। তখন ছাত্রদেরও একটু পিছিয়ে আসতে হয়। তারা কি করলেন? যে না, তারা মাইকিং করে বললেন যে এই এই জিনিসগুলি দোকানে বিক্রি হতে পারবে, তবে দামটা মিনিমাম একটা রাখতে হবে, বেশি দাম রাখা যাবে না। কিন্তু এই কথা কেউ শোনেনি। পরের দিন থেকে আবার মালপত্র পাওয়া শুরু হলো। এই সময়ের মধ্যে বেশ কিছু মুভমেন্ট হয়েছে, খাদ্য কনভেনশন হয়েছে, কর্মচারীদের উদ্যোগে হয়েছে, অন্যদের উদ্যোগে হয়েছে। এই খাদ্য কনভেনশন গুলি যখন শেষ হয়, তার থেকেই এইরকম মুভমেন্ট গুলি শুরু হচ্ছে, খাদ্য কনভেনশন থেকে। খাদ্য কনভেনশনকে পরে এই মুভমেন্ট শেষ হওয়ার পর উদয়পুরে মন্ত্রী গেছিলেন। তখন আমাদের মন্ত্রী ছিলেন তরিৎমোহন দাশগুপ্ত, খাদ্যমন্ত্রী। তরিৎমোহন দাশগুপ্ত যান সেখানে, মানুষের সঙ্গে কথা হয়, তারপর সেখানে ঘেরাও হন, লাঠিচার্জ করে তাদেরকে উদ্ধার করা হয়েছে। তারপরে গেছিলেন একজন খাদ্য দপ্তরের একজন অফিসার, খাদ্য নিয়ে কথা বলবেন, কথা বলেছেনও। কথা বলার পর এবার ছাত্ররা, অন্যরা যারা ছিল, তারাও মুভমেন্টে গেছে। তারা জানতে চাইছে যে তেল, চিনি, চাল এগুলি পাওয়া যাবে কিনা। আমরা অন্য কথা চাই না, আমরা ছাত্ররা পড়তে চাই, বই খাতা চাই, কলম চাই, এগুলি পাওয়া যাচ্ছে না, দাম বেশি, এগুলো দিতে হবে। কিন্তু ওই অফিসারকে রক্ষা করতে গিয়ে হঠাৎ করে গোটা শহরে, তখন 144 ছিল, এখন যেটা 163, এখন যেটা 163, তখন 144 জারি করে লাঠিচার্জ শুরু হয়, কাদা নেগেশ মারে। এইসব করতে করতে এই উদয়পুর শহরের একজন মাছ ব্যবসায়ী গৌরাঙ্গ দাস, তাকে ব্যানর দিয়ে চার্জ করে। সে বাজার থেকে বেরিয়ে আসছিল, সেও আন্দোলন মিছিলের মধ্যে, মিছিল হচ্ছে তার মধ্যে হেঁটে যাচ্ছিল, তারপর চার্জ করে মারা যান। এটা 66-এর 13 আগস্টের কথা। তো এটা 66 নয়, আমাদের, আপনারা কারেকশন করে নেবেন, এটা হচ্ছে 1967। আমরা খাদ্য আন্দোলনের কথা বলছি, সমুদ্র সূত্র বলছি, তার প্রেক্ষাপটটাই আগে থেকে বলছি। প্রথম খাদ্য আন্দোলন হয় 67। ঠিক আছে, এই 67-এ খাদ্য আন্দোলনে গৌরাঙ্গ দাস 13ই আগস্ট উদয়পুরে মারা যান। মারা যাওয়ার পর এ নিয়ে সারা রাজ্যে আবার আন্দোলনগুলি তৈরি হতে থাকে। এরকমই একটি ছোট আন্দোলন হয়েছিল কমলপুরে, এবং খুব একটা বেশি দাবি না তো, একটু চাল চাই খাবারের জন্য, রেশনের ব্যবস্থা করো, একটু তেলের কেরোসিন পড়তে পারি না, কেরোসিনের ব্যবস্থা করো, চিনির ব্যবস্থা করো, কেমন এই দাবি, এমন কোনো গুরুত্বপূর্ণ দাবি না, কিন্তু গুলি চালিয়ে দিল। মানে পুলিশ তখন কমপ্লিট, মানে এরকম অবস্থায়, পুলিশ মানে সরকার, সরকার তখন প্রচন্ড ভয় পাচ্ছিল। এই কারণেই সমুদ্র সূত্রধরের খুনের ঘটনাটা ঘটে যায়।